হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আসন্ন ক্লাস 6 মিসলেনিয়াস রাজ্য পুলিশের কনস্টেবল পরীক্ষায় জেনারেল স্টাডিজ থেকে যেমন প্রশ্ন আসে, আজকের ক্লাসে ঠিক সেরকমই ভিডিও বানানো চলছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, প্রশ্নের উত্তর করো এবং নিজেকে প্র্যাকটিসের মধ্যে রাখো। যদি প্র্যাকটিস করতে করতে কোথাও আটকায়, সেটাকে অবশ্যই তোমরা পাঠ্য বই থেকে দেখে নাও। সেই টপিকগুলোর অবশ্যই তোমরা দেখে নাও, একবার পড়ে নাও, তারপর আবার তোমরা প্র্যাকটিস করো। প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের জিকে বা জেনারেল স্টাডিজের বিষয়গুলো আরও উন্নত হবে। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্নে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাজিয়ে দিও। শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্ন হলো, ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়? ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়? আমরা জানি ম্যানগ্রোভ অরণ্য আমাদের সুন্দরবনে দেখা যায়, কিন্তু প্রদত্ত অপশানগুলির মধ্যে কোনটি হবে? পশ্চিমঘাট, পূর্বঘাট, কৃষ্ণা ও গোদাবরী অঞ্চলে, না উত্তর পূর্ব হিমালয়? এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি, কৃষ্ণা ও গোদাবরীর বদ্বীপ অঞ্চলে। কৃষ্ণা ও গোদাবরীর বদ্বীপ অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায়। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। লা নিনা কি? লা নিনা কি? এটি অ্যান্টি এল নিনো, এটি হচ্ছে কি এল নিনোরই মতো একটি উষ্ণ সমুদ্র স্রোত, না সবকটি? লা নিনা হলো একটা অ্যান্টি এল নিনো। এল নিনোর ঠিক বিপরীত অবস্থা। এল নিনোর ঠিক বিপরীত অবস্থাকে লা নিনা বলা হয়, অর্থাৎ অপশান এ হবে রাইট অ্যান্সার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। জেট প্রবাহ কোথায় দেখা যায়? জেট প্রবাহ কোথায় দেখা যায়? বায়ুমণ্ডলের কোন স্তরে? আমরা জানি ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার ইত্যাদি বিভিন্ন স্তর আছে। তো জেট প্রবাহ মানে জেট প্লেন কোন স্তর দিয়ে যায়? ঊর্ধ্ব মেসোস্ফিয়ারে, ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারে, নিম্ন ট্রোপোস্ফিয়ারে, না ঊর্ধ্ব স্ট্র্যাটোস্ফিয়ারে? এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে, অর্থাৎ অপশান বি হলো রাইট অ্যান্সার। ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে জেট প্রবাহ দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে অ্যান্সার করার চেষ্টা করো, দেখো কতগুলি অ্যান্সার তোমরা করতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কোন চ্যানেল মিনিকয়কে মালদ্বীপ থেকে পৃথক করেছে? কোন চ্যানেল মিনিকয়কে মালদ্বীপ থেকে পৃথক করেছে? অপশান এ 9 ডিগ্রি চ্যানেল, অপশান বি 10 ডিগ্রি চ্যানেল, অপশান সি 8 ডিগ্রি চ্যানেল, অপশান ডি গ্র্যান্ড চ্যানেল। তো এক্ষেত্রে চ্যানেলগুলির উত্তরটি হবে অপশান সি 8 ডিগ্রি চ্যানেল, অর্থাৎ মিনিকয় মালদ্বীপকে পৃথক করেছে 8 ডিগ্রি চ্যানেল। অপশান সি হলো রাইট অ্যান্সার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। আন্টার্কটিকায় ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম কি? আমরা জানি আন্টার্কটিকায় ভারতের গবেষণা কেন্দ্র স্থাপন হয়েছিল। এখন প্রথম, দ্বিতীয়, তৃতীয় গবেষণা কেন্দ্রটির নাম জানতে চাওয়া হয়েছে। এক্ষেত্রে অপশান এ হলো মৈত্রী, অপশান বি হলো দক্ষিণ গঙ্গোত্রী, অপশান সি ভারতী, অপশান ডি বন্ধন। এক্ষেত্রে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রটির নাম হবে, এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি ভারতী, অর্থাৎ আন্টার্কটিকায় ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম হলো ভারতী। তাহলে তোমরা কমেন্টে অবশ্যই প্রথম গবেষণা কেন্দ্রের নামটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। স্যার ক্রিক এই লাইন দুটি কোন স্থানের মধ্যে আছে বা কোন কোন স্থানের মধ্যে আছে? অপশান এ ভারত ও চীনের মধ্যে, অপশান বি চীন আর পাকিস্তানের মধ্যে, অপশান সি পাকিস্তান আর ভারতের মধ্যে, অপশান ডি আফগানিস্তান ও ভারতের মধ্যে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি পাকিস্তান ও ভারতের মধ্যে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পাকিস্তান ও ভারতের মধ্যে। স্যার ক্রিক লাইন এই দুটি আছে পাকিস্তান ও ভারতের মধ্যে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। চন্দ্রভাগা কোন নদীর বৃহত্তম উপনদী? চন্দ্রভাগা নদীটি কোন নদীর বৃহত্তম উপনদী? সিন্ধু,
কৃষ্ণা, কাবেরী, নর্মদা। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ সিন্ধু নদী। সিন্ধু নদীর বৃহত্তম উপনদী হলো চন্দ্রভাগা। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। মহানদীর উপর কোন বাঁধ নির্মিত হয়েছে? আমরা জানি মহানদী এটা উড়িষ্যায় অবস্থিত। এটির উপর কোন বাঁধ নির্মিত হয়েছে? ভাকরানাঙ্গাল, হীরাকুদ বাঁধ, নাগার্জুন সাগর বাঁধ না সর্দার সরোবর বাঁধ? এক্ষেত্রে সঠিক উত্তরটি যাবে মহানদীর উপর যে বাঁধটি নির্মিত হয়েছিল সেটি হলো অপশান বি হীরাকুদ বাঁধ। মহানদীর উপর হীরাকুদ বাঁধ নির্মিত হয়েছে উড়িষ্যা রাজ্যে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোন নদীর উপর ধোঁয়াধর জলপ্রপাত অবস্থিত? কোন নদীর উপর ধোঁয়াধর জলপ্রপাত অবস্থিত? অপশান এ নর্মদা, অপশান বি তাপি, অপশান সি সবরমতী, অপশান ডি মাহি। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ নর্মদা, অর্থাৎ নর্মদা নদীর উপর ধোঁয়াধর জলপ্রপাত অবস্থিত। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। লুনি নদী কোথায় পতিত হয়েছে? লুনি নদী আমাদের ভারতের অন্তর্বাহিনী নদী। লুনি একটি অন্তর্বাহিনী নদী। এই অন্তর্বাহিনী নদী কোথায় পতিত হয়েছে? এটি আরাবল্লী পর্বত থেকে উৎপত্তি হয়েছে ঠিক, কিন্তু এটা পতিত হয়েছে কোথায়? গাঙ্গেয় বদ্বীপে, গোদাবরী বদ্বীপে, কচ্ছ উপসাগরে না খাম্বাত উপসাগরে? এই ক্ষেত্রে সঠিক উত্তরটি যাবে গুজরাটের কচ্ছ উপসাগরে এই লুনি নদীটি পতিত হয়েছে, অর্থাৎ লুনি নদী পতিত হয়েছে কচ্ছ উপসাগরে। অপশান সি হলো রাইট অ্যান্সার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কোথায় অবস্থিত? ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কোথায় অবস্থিত? অপশান এ ত্রিবান্দম, অপশান বি ব্যাঙ্গালোর, অপশান সি থুম্বা, অপশান ডি শ্রীহরিকোটা। মহাকাশ গবেষণা কেন্দ্র অর্থাৎ ইসরো, এই ইসরো এটি কোথায় অবস্থিত? এটির অপশান হবে সঠিক উত্তর অপশান বি ব্যাঙ্গালোর। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান ISRO, ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার এর সদর দপ্তর হলো কোথায় অবস্থিত? ব্যাঙ্গালোর। অপশান বি হবে রাইট অ্যান্সার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। সিন্ধু ও ব্রহ্মপুত্র নদ কিসের নিদর্শন? উৎস নদী, অপশান বি ভূমিভাগ ও উত্থানের পর সৃষ্ট নদী, ভূমিভাগের ঢাল অনুযায়ী প্রবাহিত নদী না ভূমিভাগ উত্থানের পূর্ববর্তী নদী? ভূমিভাগ উত্থানের পূর্ববর্তী নদী। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ভূমিভাগ উত্থানের পূর্ববর্তী নদী, অর্থাৎ সিন্ধু ও ব্রহ্মপুত্র হলো ভূমিভাগ উত্থানের পূর্ববর্তী নদী। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবথেকে কম? পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবথেকে কম? পূর্ব মেদিনীপুর, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা। এখানে সঠিক উত্তরটি যাবে অপশান সি উত্তর দিনাজপুর, অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় সাক্ষরতার হার সবচেয়ে কম। তো বন্ধুরা, তোমরা কমেন্টসে জানিও যে পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি। এই অপশান বা উত্তরটি আমাকে কমেন্টস করে জানিও। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো উপদ্বীপীয় অঞ্চলে পশ্চিম দিকে প্রবাহিত দীর্ঘতম নদীর নাম কি? উপদ্বীপীয় অঞ্চলে পশ্চিম দিকে প্রবাহিত, মনে রাখতে হবে পশ্চিম দিকে প্রবাহিত, ভারতের মাঝ বরাবর থেকে পশ্চিম দিকে প্রবাহিত যে নদীগুলির মধ্যে দীর্ঘতম নদী কোনটি? লুনি, মাহি, নর্মদা, সবরমতী। এক্ষেত্রে সঠিক উত্তরটি যাবে অপশান সি নর্মদা, অর্থাৎ উপদ্বীপীয় অঞ্চলে পশ্চিম দিকে প্রবাহিত দীর্ঘতম নদীর নাম হলো নর্মদা। আচ্ছা বন্ধুরা, পূর্ব দিকে বাহিত সবচেয়ে দীর্ঘতম নদীর নাম কি? তোমরা অবশ্যই কমেন্টে জানিও। পূর্ব দিকে বাহিত সবচেয়ে দীর্ঘতম নদীর নাম কমেন্টে তোমরা অবশ্যই জানাবে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হলো গোদাবরীর ডান তীরে শাখা নদী কোনটি? গোদাবরীর ডান তীরে শাখা নদী কোনটি? অপশান এ অমরাবতী, অপশান বি বর্ণা, অপশান সি অরুণাবতী, অপশান ডি মঞ্জিরা। এক্ষেত্রে সঠিক উত্তরটি যাবে অপশান ডি মঞ্জিরা, অর্থাৎ গোদাবরীর ডান তীরে উপনদীর নাম হলো মঞ্জিরা।
চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো বহি হিমালয়। আমাদের যে হিমালয় দেখতে পাওয়া যায় সেই বহি হিমালয়ের আরেক নাম কি? অপশান এ শিবালিক, অপশান বি হিমাদ্রি, অপশান সি সহ্যাদ্রি, অপশান ডি কোনোটি নয়। এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ শিবালিক। বহি হিমালয়ের আরেক নাম হলো শিবালিক। তোমরা অবশ্যই উত্তরগুলো করার চেষ্টা করো, দেখো কতগুলো তোমরা উত্তর করতে পারছো। তাহলে তোমাদের আসন্ন ক্লাস সি মিসলেনিয়াস বা রাজ্য পুলিশের কনস্টেবল পরীক্ষায় অবশ্যই ভালোভাবে নিজেকে আরও একটু বেটার পজিশানে নিয়ে যেতে পারবে। চলে আসছে আমাদের 17 নম্বর প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো প্লেট টেকটনিক। প্লেট টেকটনিক তত্ত্ব কিসের ব্যাখ্যা করে? পর্বত গঠনের ব্যাখ্যা করে, সমুদ্রতল গঠনের ব্যাখ্যা করে, ভূমিকম্পের ব্যাখ্যা করে, না অপশান ডি সবকটির ব্যাখ্যা করে। প্লেট টেকটনিক আমরা জানি পৃথিবীর অভ্যন্তরে মোট 7টি প্লেট আছে এবং এই প্লেটগুলি একে অপরের দিকে ক্রমশ হয় এগিয়ে আসছে, নয় পিছিয়ে যাচ্ছে, নয় পাশাপাশি অবস্থান করছে। এদের নড়চড়ার ফলে বা আলোড়নের ফলে পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ গঠন তথা ভূমিকম্প বা সমুদ্র গঠন দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি সবকটি। অর্থাৎ প্লেট টেকটনিক তত্ত্বের মাধ্যমে আমরা সবকটি বিষয় জানতে পারি। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে। আর পরবর্তী প্রশ্ন হলো ভারতীয় জলবায়ু নিম্নলিখিত কোন প্রকৃতির? ভারতীয় জলবায়ু নিম্নলিখিত কোন প্রকৃতির? অপশান এ বর্ষা প্রধান, অপশান বি উষ্ণ ক্রান্তীয় বর্ষা প্রধান, অপশান সি উষ্ণ, অপশান ডি উষ্ণ বর্ষা প্রধান। এক্ষেত্রে সঠিক উত্তরটি যাবে অপশান বি উষ্ণ ক্রান্তীয় বর্ষা প্রধান। অর্থাৎ ভারতীয় জলবায়ু উষ্ণ ক্রান্তীয় বর্ষা প্রধান। তো বন্ধুরা, ভারতবর্ষে কত তারিখ নাগাদ এবং কোন স্থানে সর্বপ্রথম মৌসুমি বায়ুর আগমন ঘটে? এটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। ভারতের মোট এলাকা বিশ্বের মোট ভৌগোলিক এলাকার কত শতাংশ? ভারতের মোট এলাকা আয়তন বা ক্ষেত্রফল সেটি বিশ্বের মোট এলাকার কত শতাংশ? 2.4 শতাংশ, 2.9 শতাংশ, 2.1 শতাংশ, না কোনোটি নয়। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে, তোমরা অবশ্যই মনে রাখবে, এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ 2.4 শতাংশ। ভারতের মোট এলাকা বিশ্বের মোট ভৌগোলিক এলাকার 2.4 শতাংশ মধ্যে পড়ে। আয়তনে ভারত পৃথিবীতে কততম স্থান লাভ করেছে? যদিও এটি ছোটো বাচ্চার প্রশ্ন, তোমরা অবশ্যই এটাকে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করো যে আয়তনে ভারত বিশ্বের কততম স্থান লাভ করেছে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো মধ্য ও দক্ষিণ ভারতের আদিবাসীরা কোন জনগোষ্ঠীভুক্ত? মধ্য ও দক্ষিণ ভারতের আদিবাসীরা কোন জনগোষ্ঠীভুক্ত? অপশান এ নিগ্রো, অপশান বি মঙ্গলয়েড, অপশান সি ব্রাকিসেফাল, অপশান ডি পোট্রা অস্ট্রলয়েড। এক্ষেত্রে সঠিক উত্তরটি যাবে অপশান ডি পোট্রা অস্ট্রলয়েড। অর্থাৎ মধ্য ও দক্ষিণ ভারতের আদিবাসীরা পোট্রা অস্ট্রলয়েড জাতির অন্তর্ভুক্ত। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো তো বন্ধুরা, এক্ষেত্রে 20টি প্রশ্নই নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছিলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, তোমাদের প্রস্তুতি একটুও সাহায্য করেছে। যদি একটু সাহায্য করে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম নিত্য নতুন ভিডিও রোজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।